আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ফের আবারও যুদ্ধের ঝঙ্কা বাজছে। যে কোনো মুহূর্তেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে এবং এই যুদ্ধ হবে এবার ৩২ দেশ ন্যাটোর সাথে, রাশিয়া, ইউক্রেন এবং সাথে মিত্র দেশ ইরান, চীন এবং উত্তর কোরিয়া। পাশাপাশি ন্যাটোর বিপক্ষে যুদ্ধে নামতে পারে। এখন দেখার বিষয়, এই যুদ্ধে যদি লেগেই যায় তাহলে এই যুদ্ধে জয় পরাজয় কাদের, এবং জয় যদি এই অল্প সংখ্যক মিত্র দেশের জয় হয় তাহলে পুরো বিশ্বের ভাবমূর্তি, রাজনৈতিক কূটনৈতিক চাল পরিবর্তন হয়ে যেতে পারে। দর্শক, এ নিয়ে থাকছে আজকের সংবাদের সব থেকে বাছাইকৃত সেরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, গাজায় দুটি গুরুতর ঘটনায় ৬ ইসরায়েলি সেনা হতাহত। এরপর জানিয়ে দিব, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুকরিয়া যে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত, বলছে রিপোর্ট। এবং জানিয়ে দিব, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার যে কোনো কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের। আরো জানিয়ে দেব, ৬২৩টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, বলছে জেলেনস্কি। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন, অল্পের জন্য বেঁচে যান ইরানি প্রেসিডেন্ট, ছোড়া হয় ৬টি বোমা। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। গাজায় দুটি গুরুতর ঘটনায় ৬ ইসরায়েলি সেনা হতাহত। ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চল খান ইউনুস শহরে ও গাজা নগরীতে ইসরায়েলি সেনা সদস্য জড়িত দুটি গুরুতর নিরাপত্তাজনিত ঘটনা ঘটেছে। আল জাজিরা জানিয়েছে, খান ইউনুসে একটি গুরুতর নিরাপত্তাজনিত ঘটনার খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, মাত্র ২ ঘন্টার ব্যবধানে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে দুটি গুরুতর ঘটনা ঘটেছে। এইসব খবরের নিশ্চিত করা হয়েছে যে ওই ২ ঘটনায় কমপক্ষে একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরো ৫ জন আহত হয়েছেন। এর কয়েক ঘন্টা আগে ইসরায়েলি মিডিয়া প্রথম গুরুতর নিরাপত্তা ঘটনার কথা জানায়, যা দখলদার বাহিনীর সঙ্গে গাজায় সংঘটিত হয়েছে। হিব্রু ভাষার একটি সংবাদ মাধ্যমে জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের মধ্যে একটি প্রধান নিরাপত্তা ঘটনা ঘটেছে এবং এর বিস্তারিত পরে জানানো হবে। কয়েকটি প্রতিবেদনে নির্দিষ্ট করে না বললেও ঘটনাস্থল হিসেবে দক্ষিণ গাজার খান ইউনুসের আল কারারা জেলাকে উল্লেখ করা হয়েছে। এদিকে গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় আরো অন্তত ১১০ জন নিহত হয়েছেন। শনিবারের বিভিন্ন সময় এসব হামলা চালানো হয়। গাজার হাসপাতাল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। এ সময়ের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে গাজায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতরা ত্রাণ আনতে গিয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া ঘনবসতিপূর্ণ আল শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভীতিকর পরিবেশ দেখা গেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গত ৪৮ ঘন্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৫০ বার হামলা চালিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দখলদারদের হামলায় ৫৭,৮৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১,৩৮,০৯৫ ফিলিস্তিনি। সূত্র মেহের নিউজ। আলহামদুলিল্লাহ, বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত, বলছে রিপোর্ট। আগামী ২৫ বছরে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত। সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে এনেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিউ রিসার্চ সেন্টার। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০-এ এই ১০ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা। এই বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি, যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি। এতে আরো বলা হয়েছে, বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা যেখানে ২০১০ সালে ছিল ২৩.৯%, ২০২০ সালে তা হয়েছে ২৫.৬%। এর কারণ হিসেবে প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টার বলেছে, মুসলিমদের জন্মহার মৃত্যুর হারের চেয়ে অনেক বেশি। তবে এই সংখ্যায় ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে, তবে তার পরিণাম কম। মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পিউ এর রিপোর্ট অনুযায়ী
2050 সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে 280 কোটিতে। সেই হিসেবে 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত। অন্যদিকে পিউয়ের রিপোর্ট অনুযায়ী 2010 থেকে 20 সময়কালে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেড়েছে 12%, যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান। 2020 সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ছিল 120 কোটি, যা বিশ্বের জনসংখ্যার 14.9%। এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে। রিপোর্ট অনুযায়ী 2010 সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা ছিল 80%, 2020 সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে 79%। অন্যদিকে একই সময়ে দেশটিতে মুসলিমদের জনসংখ্যা 14.3% থেকে বেড়ে দাঁড়িয়েছে 15%। 10 বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা 3.56 কোটি বেড়েছে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। এই বৃদ্ধির জন্য অধিক প্রজননকেই দায়ী করা হয়েছে। ধর্ম পরিবর্তনের ঘটনা থাকলেও তার তুলনায় অনেক কম। প্রতিবেদনে অন্যান্য ধর্মের জনসংখ্যার বিষয়টিও সামনে আনা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এই 10 বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা 230 কোটি থেকে কমে 218 কোটি হয়েছে, অর্থাৎ 30.6% থেকে কমে 28.8% নেমেছে। বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জনসংখ্যা আগের চেয়ে অনেক কমেছে। বিশেষজ্ঞদের দাবি, বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি মানুষের বাস চীনে। দেশটিতে জন্মহার নিয়ন্ত্রণে কড়াকড়ির কারণে বৌদ্ধদের জনসংখ্যা কমেছে। তবে চীন এখন জন্মহার বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। আরও একটি উল্লেখযোগ্য তথ্য হলো, মুসলিমদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের। 27 কোটি বেড়ে নাস্তিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 190 কোটিতে। পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার 24.2% মানুষ নাস্তিক। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যে কোনো কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার যে কোনো কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উন বলেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার যে কোনো পদক্ষেপ নেই, পিয়ংইয়ং তাতে নিঃশর্তভাবে সমর্থন দেবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের উত্তর কোরিয়ার সফরে এই বার্তা দেন কিম। চলমান 3 দিনের সফরে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনা হয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সহ প্রতিযোগিতামূলক অংশীদারিত্ব চুক্তি রয়েছে। এটি গত বছর স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির ভিত্তিতেই ল্যাভরভ ও উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো শন হুই দ্বিতীয় দফা কৌশলগত সংলাপ করেছেন। এছাড়া ওনসান শহরে কিম ও ল্যাভরভ বৈঠক করেছেন। বৈঠকে কিম বলেন, বৈশ্বিক ভূ রাজনীতিতে দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দেশের যৌথ পদক্ষেপ বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, কিম বলেছেন, ইউক্রেন সংকটের মূল কারণ নিরসনে রুশ নেতৃত্ব যে পদক্ষেপ নিচ্ছে, আমরা তা নিঃশর্তভাবে সমর্থন ও উৎসাহ দেব। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে কিম ও ল্যাভরভকে হাত মেলাতে ও আলিঙ্গন করতে দেখা গেছে। বৈঠকে কিম আরো বলেন, তিনি বিশ্বাস করেন রুশ সেনা ও জনগণ নিশ্চয় বিজয় অর্জন করবে, কারণ তারা দেশের মর্যাদা ও মৌলিক স্বার্থ রক্ষায় পবিত্র লড়াই করছে। KCNA জানায়, বৈঠকে 2024 সালের জুনে রাশিয়ার উত্তর কোরিয়ার মধ্যকার ঐতিহাসিক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সূত্র আল জাজিরা ও রয়টার্স। 623টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া, বলছে জেলেনস্কি। রাশিয়া শুক্রবার রাতভর 597টি ড্রোন ও 26টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার এ তথ্য জানিয়েছে তিনি। রাশিয়ার সাম্প্রতিক রেকর্ড পরিমাণ হামলা ঠেকাতে অবিলম্বে নিষেধাজ্ঞা জারির আহ্বান জানান। জেলেনস্কি বলেন, 26টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 597টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল শাহেদ ড্রোন। ইরান উৎপাদিত এই ড্রোনগুলো রাশিয়া নিয়মিত ব্যবহার করে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা 319টি শাহেদ ড্রোন এবং 25টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 20টি ড্রোন 5টি স্থানে আঘাত এনেছে বলে জানানো হলেও সেসব স্থানের নাম প্রকাশ করা হয়নি। জেলেনস্কি তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানান, তারা যেন 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধে রাশিয়ার বিরুদ্ধে শুধু বার্তা প্রেরণ নয়, বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বলেন, রাশিয়ার এই ধারাবাহিক বিমান হামলার গতি শুধু নিষেধাজ্ঞার মাধ্যমে থামানো সম্ভব এবং তা এখনই করা দরকার। তিনি বিশেষ করে যারা রাশিয়াকে ড্রোন উৎপাদনে সহায়তা করছে এবং তেলের মাধ্যমে লাভবান হচ্ছে তাদের শাস্তির দাবি জানান। উল্লেখ্য, রাশিয়ার অর্থনীতিতে বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে দেশটির আর্থিক অবস্থা টিকিয়ে রাখার জন্য তেল রপ্তানি একটি প্রধান খাত। সূত্র AFP।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন, অল্পের জন্য বেঁচে যান ইরানি প্রেসিডেন্ট, ছোড়া হয় 6টি বোমা। যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের সংশ্লিষ্ট এক আউটলেটের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনালের। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, গত 16 জুন সোমবার সকালে পশ্চিম তেহরানের ভবনের নিচতলায় দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি অধিবেশন চলছিল। তখন ইসরায়েলি বাহিনী আক্রমণ চালায়। রিপোর্টে বলা হয়েছে, বৈঠকে মাসুদ পেজেশকিয়ান ছাড়াও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, বিচার বিভাগীয় প্রধান মহসেনী এজেই এবং দেশটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স নিউজ বলেছে, পালানোর রাস্তা বন্ধ এবং বায়ু প্রবাহ ব্যাহত করতে ভবনের প্রবেশ ও প্রস্থান পথ লক্ষ্য করে 6টি বোমা বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বৈরুতে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার জন্য পরিকল্পিত একটি অভিযানের আদলে এই আক্রমণটি তৈরি করা হয়েছিল। রিপোর্টে আরো বলা হয়, বিস্ফোরণের পর ফ্লোরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, কিন্তু কর্মকর্তারা আগে থেকেই প্রস্তুত করা একটি জরুরি হ্যাশ দিয়ে পালাতে সক্ষম হন। তবে এই এক্সিট পথ দিয়ে বের হওয়ার সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান এবং আরো কিছু কর্মকর্তা পায়ে সামান্য আঘাত পেয়েছেন। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ফার্সের রিপোর্টে ইরানি প্রেসিডেন্ট সহ কর্মকর্তারা তেহরানের ঠিক কোথায় এই বৈঠক করেছিলেন তার তথ্য দেওয়া হয়নি। তবে ইরান ইন্টারন্যাশনাল বলেছে, গত 16 জুন পশ্চিম তেহরানে শাহরাগ ই গরবের কাছে একটি এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে সম্প্রতি মার্কিন রক্ষণশীল উপস্থাপক ঢাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংঘাতের সময় ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছিল।